ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিয়ে বিপক্ষে কথা হচ্ছে। তাকে নিয়ে যদি মানুষের কোনো আগ্রহ না থাকে তাহলে তিনি সফল হতে পারবেন না। আবার অন্যদিকে ডক্টর ইউনূসের অ্যাগেনস্টে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে মানুষ আলোচনা করছে। আওয়ামী লীগের কে হলো, কে ধরা পড়লো, কে ধরা পড়বে, কে কোথায় আছে, শেখ হাসিনার অবস্থা কি, শেখ পরিবারের অবস্থা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনার মধ্যে শেখ হাসিনার শাসন বনাম ডক্টর ইউনূসের শাসন, এই দুটো আসছে। আর এর ফাঁকে ফাঁকে জামাত এবং বিএনপির কথা যেভাবে আসছে, এটি আপাতত ঠিক ওইভাবে খুব ইতিবাচক যে কিছু একটা, যে না শেখ হাসিনার পরিবর্তে ইউনূস আসছে, ইউনূসের পরিবর্তে জামাত আসবে, বা ইউনূসের পরিবর্তে বিএনপি আসবে, এবং আসার পরে রাতারাতি দেশের অবস্থা খুব ভালো হয়ে যাবে, বিএনপি ক্ষমতা আসলে খুব ভালো করতে পারবে, জামাত ক্ষমতা আসলে খুব ভালো করতে পারবে, এই জিনিসগুলো ইতিবাচক আলোচনার পরিবর্তে নেতিবাচক আলোচনা হচ্ছে। কি নেতিবাচক আলোচনা হচ্ছে? সারা বাংলাদেশে মাজার ভাঙচুর করা হচ্ছে, ইসলামপন্থীদের যে দাপট এটি বেড়ে গেছে। তারপরে যে সকল দখল চাঁদাবাজির খবরাখবর আসছে পত্রপত্রিকাতে, এটি নিয়ে আর যাই হোক না কেন বিএনপি এবং জামাত স্বস্তিতে নেই। তো কাজেই তাদেরকে নিয়ে আলোচনা না করে এই মুহূর্তে যেটা আলোচনা, ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস আওয়ামী লীগ। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে সবচেয়ে বড় বড় কতগুলো প্রবলেম। এক নম্বর প্রবলেম হলো আইন শৃঙ্খলা কোনো অবস্থাতেই কর্তৃপক্ষের বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে অস্থিরতা, বিশৃঙ্খলতা, অব্যবস্থাপনা, সেটা তহসিল অফিস থেকে শুরু করে থানা, থানা থেকে শুরু করে টিউন অফিস, জেলা পর্যায়ের সকল অফিস, সব জায়গাতেই জোরজার মূল্যোক্তার। এর মধ্যে যারা সমন্বয়ক ছাত্র, তাদের মধ্যেও নানা রকম মতদ্বৈততা দেখা দিয়েছে। তারা একটি রাজনৈতিক সংগঠন তৈরি করার চেষ্টা করছেন, এবং সমন্বয়কদের যারা নেতা তারা সারা বাংলাদেশ সফর করার চেষ্টা করছেন, এবং সেই সফর করতে গিয়ে অনেক জায়গাতে মারামারি পর্যন্ত হয়েছে, এবং অনেক জায়গায় অনেকে সেই অনুষ্ঠান না করে সেখান থেকে ফিরে আসতে তারা বাধ্য হয়েছেন। তো এই জিনিসগুলো ঘটছে, এটা একটা বিশৃঙ্খলা, এটা হওয়ার কথা নয়। তো আইন শৃঙ্খলার পরে যেটি হচ্ছে সেটি হলো অর্থনীতির চাকা ঘুরানোর জন্য যে কর্মযোগ্য দরকার, যে তৎপরতা দরকার, এটা হচ্ছে না। উল্টো যেখানে হচ্ছে ব্যাংক এবং বীমার সম্পর্কে যে সকল ভয়ঙ্কর তথ্য, সেটি জনাব গভর্নর যিনি আছেন তিনি প্রকাশ করে দিয়েছেন যে 10টি ব্যাংক এখন দেউলিয়াত্বের পর্যায়ে রয়ে গেছে। তারপরে যে সমস্যা, সেই সমস্যাটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব যাকে বলা হয় প্রচার চলছে, ইতিবাচক প্রচার, কিন্তু এটা বোগাস। যেমন তিনি 30,000 কোটি টাকা পাচার হওয়া টাকা ফেরত এনেছেন, তাকে বড় করার জন্য এই জিনিসগুলো বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এগুলোতে তিনি ছোট হচ্ছেন, ঘটনাটা সত্য নয়। দ্বিতীয়ত বলা হচ্ছে যে তিনি এই $5 বিলিয়ন চেয়েছেন অমুক অমুক প্রতিষ্ঠানের কাছে, এবং অ্যাজ ইট ইজ যে ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে বাজেটারি সাপোর্ট হিসেবে এবং আমাদের রিজার্ভ বৃদ্ধির জন্য যে $5 বিলিয়ন ঋণ চেয়েছেন, এটি ডক্টর ইউনূস বলেছেন, আর অমনি তারা সেটা দেওয়ার জন্য যাকে বলা হয় 10 পায়ে দাঁড়িয়ে আছেন, টাকা এলো বলে। এটাও ঠিক নয়। তো এরকম আরো অনেকগুলো বিষয়, মানে তাকে মানব থেকে মহামানব এবং অতিমানব বানানোর জন্য চেষ্টা, সেটি করা হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, একটা সময় যখন তিনি কোনো কিছু করতে পারবেন না, বা তার ভুল ভ্রান্তি বা ত্রুটি ব্যর্থতা সামনে চলে আসবে, অমনি জনগণ মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে, ক্রোধান্বিত হয়ে যাবে। তো কাজে যারা অপপ্রচার করছেন এবং অতি প্রচার করছেন, তারা উভয়ই ডক্টর ইউনূসকে মূলত সমস্যায় ফেলছেন। তারপরে যেটা হলো যে আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এই সকল শিল্প অঞ্চলে প্রথমত চাঁদাবাজি, লুটতরাজ, দ্বিতীয়ত শ্রমিক অসন্তোষ, এবং এই সকল কর্মকাণ্ডের জন্য এক পক্ষ বলছে যে এখানে চাঁদাবাজি ইত্যাদি কর্মকাণ্ডের জন্য বিএনপি এবং অন্যান্য যে জামাত হতে পারে জানি না, মানে যারা এই 15 বছর কোনো কিছু খেতে পারেনি তারা দায়ী। অন্য পক্ষ বলার চেষ্টা করছেন যে না, আমরা দায়ী না, বিএনপির লোক নয়, আওয়ামী লীগের লোকই ভোল পাল্টিয়ে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, চাঁদাবাজি আগেও ছিল, ঝুটের ব্যবসা আগেও ছিল, এখনো আছে,
কিন্তু এগুলো সহনীয় হয়ে গিয়েছিল একটা সিন্ডিকেটের মাধ্যমে। কিন্তু এখানে যখন একটা নতুন সিন্ডিকেট ঢোকার চেষ্টা করছে, তখনই এখানে অনার সৃষ্টি তৈরি হয়েছে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস সামাল দিতে পারছেন না। এর বাইরে যে শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে, সেই শ্রমিক অসন্তোষটির পেছনে ভারতের হাত আছে, রয়ের হাত আছে, শেখ হাসিনার হাত আছে, আওয়ামী লীগের হাত আছে। এই ধরনের প্রচার যতই করা হচ্ছে, মূলত আওয়ামী লীগ সম্পর্কে মানুষের আতঙ্ক বাড়ছে, যে এই বুঝি তারা আবার ফিরে এলো। তারা যদি এখনই এই কয়দিন আগে পালিয়ে গেল, আর ইতিমধ্যে যদি তারা ক্ষমতা সঞ্চয় করে তারা যদি পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল করে দিতে পারেন, অস্থির করে দিতে পারেন, রাষ্ট্রযন্ত্রকে যদি অসহায় করে ফেলতে পারেন, তাহলে নিঃসন্দেহে তারা তো অনেক ক্ষমতাধর, যে কোনো সময় তারা ফিরে আসতে পারে। তো এই জিনিসগুলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী পালিয়ে আছেন তাদেরকে সাহস যোগাচ্ছে। এরপর যে আলোচনাগুলো এখন হচ্ছে, এই ফাঁকের মধ্যে যেহেতু সরকারের কোনো দৃশ্যমান যে হাতে কলমে যে উন্নয়ন সফলতা একটিও নাই, সবই থিওরিটিক্যাল। যেমন ডক্টর ইউনূস দুটো ভাষণ দিয়েছেন, এবং সর্বশেষ ভাষণে তিনি অনেক বিষয় সংস্কার করার জন্য তিনি 6টি কমিটি গঠন করার কথা বলেছেন। তো এটা নিয়ে ইউনূস সাহেবের যারা পক্ষে লোক একেবারে খুব খুশি যে না, এইবার বাংলাদেশে কিছু একটা হয়ে যাবে। এখন মনে করেন যে ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচনের বিষয়ে সংস্কার করবেন। তো যারা বদিউল আলম মজুমদারকে চিনেন বা তার সংগঠন সম্পর্কে জানেন, তো তিনি সেই কথাগুলো তো দীর্ঘদিন যাবৎ বলে আসছেন। তো এটা উনি আর কি নতুন করে সংস্কার করবেন এখানে নির্বাচনের বিষয়? তো তিনি কয়দিনের মধ্যে করবেন, কতদিনের মধ্যে করবেন, তার অথরিটিটা কি, কোনো কিছু না বলে শুধুমাত্র ঘোষণা করা হলো এতদিনের মধ্যে। এখানে অন্য সবাই নিশ্চিত হলেও আমি এর মধ্যে কোনো নিশ্চিত হওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এইভাবে উনি যে 6টি কমিটি করেছে, মূলত তারা সবাই এই প্রথম আলো নামক যে পত্রিকা, ডেইলি স্টার নামক যে পত্রিকা, এই পত্রিকাগুলোর তৈরি করা মহামানব, এই মানে 6জন ব্যক্তি, এমনকি ডক্টর ইউনূসের সাথে যারা আছেন তারা সবাই প্রথম আলো তৈরি করা মহামানব। তারা প্রথম আলোয় লেখে, প্রথম আলোর গোল টেবিলে উপস্থিত হয়, এবং প্রথম আলো যা বলে তারা তা বলে, এবং তারা যা বলে প্রথম আলো তাই বলে। এটাই গত 15-20 বছর যাবৎ আমরা দেখে আসছি এদের সম্পর্কে। এখন আবার প্রথম আলো সম্পর্কে একেবারে সবাই এক বাক্যে বলেন যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার দুটোই দিল্লির কার্বন কপি। তো কাজে এখানে যা কিছু হচ্ছে, যদি প্রথম আলোর নেতৃত্ব হয়ে থাকে, প্রথম আলোর মহামানবীরা করে থাকে, তাহলে তো দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী সবকিছু চলছে। আর দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী যদি সবকিছু চলে, তাহলে তো শেখ হাসিনা চালাতে অসুবিধা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? তো এখন শেখ হাসিনার চলে গেছে, চলে যাওয়ার পরে বি টিম আসছে, দিল্লির বি টিম যদি হয়, এবং সেই বি টিমের মাধ্যমে পুরো দেশ এখন যে অবস্থা চলছে, এইটার ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং কথাবার্তার প্রেক্ষিতে সবাই শেখ হাসিনার শাসনামল এবং ডক্টর ইউনূসের শাসনামল এটি নিয়ে বলার চেষ্টা করছে। তো ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে শাসন ব্যবস্থা, সেখানে তিনি ঠিক কিভাবে পরিবারতন্ত্র গঠন করে ফেলছেন তার প্রমাণ হলো চট্টগ্রাম হলে আর কোনো কথা নাই। মানে তাকে বলা হয় চট্টগ্রামের সরকার এই মুহূর্তে, তার আশেপাশে যা কিছু আছে। দ্বিতীয়ত, এটাকে যদি আপনি গোপালগঞ্জের সাথে তুলনা করেন, আর শেখ পরিবারের মতো তার কাছে আশেপাশে যা কিছু আছে সবই গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক। এই জন্য এটাকে গণতন্ত্র না বলে গ্রামীণ ব্যাংক তন্ত্র বলার চেষ্টা করছে, বা অনেকে ঠাট্টা করে এনজিও গ্রাম বলার চেষ্টা করছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংক তো মূলত একটা এনজিও প্রতিষ্ঠান, এবং তার সঙ্গে তিনি যাদেরকে নিয়েছেন তারা সবাই এনজিও ব্যক্তিত্ব। আর এনজিও এবং গ্রামীণ ব্যাংক এই দুটোকে একত্র করে সবাই এনজিও গ্রাম সরকার বলার চেষ্টা করছে। তাহলে কি হলো, শেখ হাসিনার যে দলীয় পরিচয়, সেই দলীয় পরিচয়টা এখানে সে কিভাবে ইউনূসের ক্ষেত্রে হয়ে গেল, এবং তার গ্রামীণ ব্যাংক, তার চট্টগ্রাম, এই দুটো এখন এই সরকারে কিভাবে কাজ করছে। আর
মুজিববাদ, শেখ হাসিনাবাদ, ভারততন্ত্র, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা চেতনায় কিভাবে কাজ করছে, এটি তার যে সামাজিক ব্যবসা এবং তার সঙ্গে সঙ্গে তার যে 3-0 থিওরি, 3টি শূন্য, এই 3টি শূন্য থিওরির মধ্যেই আপনি সবকিছু পাবেন। তো এখন এই 3টি থিওরি হলো তিনি দারিদ্র্যমুক্ত একটি বিশ্ব তৈরি করবেন। তো অন্যান্য যে জিনিসগুলো আছে, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, বেকার থাকবে না, এরকম 3টি শূন্য, মানে এখানে একেবারে শূন্য এমিশন, 0 টলারেন্স, এরকম 3টি শূন্য তিনি আবিষ্কার করেছেন। এবং সারা পৃথিবীতে মানুষ হায় হায় এ বুদ্ধি আসলো কোত্থেকে, এরকম 3টা শূন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আবিষ্কার করেছেন, এর মতো বুদ্ধিমান কে আছে? এটিকে আমার অনেকটা রবীন্দ্রনাথের হিং সিং ফট, সেই বিখ্যাত কবিতার মতো মনে হয়, যে দুর্বোধ্য কোনো কিছু বললে মানুষ মনে করে যে না বলেছে একটা, রহস্যময় কোনো কিছু করলে বা আচরণ করলে মানুষ মনে করে যে না লোকটার মধ্যে কিছু আধ্যাত্মিকতা আছে বটে, ফু দিলে আগুন ধরে যাবে, আকাশে উঠতে পারবে, এরকম আধ্যাত্মিক পীর সাহেবের কাছে যাওয়া যাবে না। এরকম 3 শূন্য নিয়েও একই অবস্থা। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তো দূরের কথা, তিনি মানে যাদের একটি নখ বা আঙ্গুল হওয়ার উপযুক্ত নন, এরকম বহু মহামানব পৃথিবীতে বহু বছর ধরে, শত শত বছর ধরে তিনি এবং তাদের পরিবার চেষ্টা করেও এই পৃথিবীতে 3টি শূন্যের বাস্তবায়ন ঘটাতে পারেননি। আমাদের ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবী থেকে, তারা যারা নিজের ঘরের মধ্যে পারেননি, তো সারা পৃথিবী থেকে তারা 3টা শূন্য দিয়ে সবকিছু দূর করে ফেলবেন। ইটস এ টার্ম হিং সিং ফট, নট ইন প্র্যাকটিক্যাল। তিনি যেখানে চেষ্টা করে তার নিজের গ্রামীণ ব্যাংকটাতেই 3টি 0 বাস্তবায়ন করতে পারেননি, তিনি যেখানে তার নিজের জীবনটাকে তিনি 3 শূন্য মুক্ত করতে পারেননি, হিউজ প্রবলেম তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, প্রচুর বিরোধিতা, অনেকের সাথে তার প্রচুর বিরোধিতা রয়েছে। তো সেই মানুষটি 3-0 বাস্তবায়ন করবেন, এবং এই স্বপ্ন সারা পৃথিবী উদ্বেলিত ছিল, এবং আমরা উদ্বেলিত ছিলাম। এখন সেই 3-0 থিওরি নিয়ে তিনি যে ক্ষমতায় বসলেন, এই 1 মাসের অধিক কাল যে হয়ে গেল, তিনি সেই 3টি শূন্যর কোন কোন জায়গাতে বিন্দু বসাতে পেরেছেন, এটি নিয়ে প্রশ্ন হচ্ছে। ফলে কি হচ্ছে, আমরা দৃশ্যত সব স্বপ্নগুলো দেখতে পাচ্ছি, কল্পনাগুলো দেখতে পাচ্ছি, কিন্তু রিয়েলি